সকালে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে এই যে গেটটা খুলে নিলাম দৌড়ে জল দেবো বলে। দূরে জল দিলাম, আর এইদিকে দেখো আমার এই রানিমা গেট খোলার আওয়াজ পেয়ে এসে কিন্তু উপস্থিত। ওনাকে তো আবার খেতে দিতে হবে, ওকে খাবার না দিলে ওনা কিন্তু যাবে না, সে সামনে গেটের সামনেই দাঁড়িয়ে থাকবে। তাই কিছু না থাকলেও ওকে একটা বিস্কুটও দিয়ে দিই। যখন রাতে রুটি করি তখন ওর জন্য কিন্তু বাড়তে একটা রুটি করি। আর এদিকে দেখো গোজা নিতে চলে এসছে, তরকারি খোসা প্যাকেটগুলো একটা বালতি ভরে দিই। আজকে কিন্তু খুব সকালেই চলে এসছে, বাসি কাজগুলো সারতেই পারছি না, ঘুম থেকে উঠে একের পর এক কাজ। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ সোমবার, একদম কিন্তু ফার্স্ট সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়েছি, গোজা দিয়েছি দেখতেই পেলে। তারপর এই যে ঘরগুলো মুছে নেব, ঝাড় দিলাম, তারপর এই যে মুছে নেব। আর এই কদিন ধরে রোদটা এত হচ্ছে না, এত পরিমাণ রোদ হচ্ছে, দেখো এখন 6:30 বাজছে, দেখে মনে হচ্ছে কতটা বেলা। আর এরই কিছুদিন আগে এই 6:30টার সময় একদম অন্ধকার হয়ে যেত। হঠাৎ এই ঠান্ডাটা কমে যাওয়ার জন্য না মানুষের রোগ জ্বালাও একটু বেশি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের এখন ঠান্ডা লাগা, জ্বর, কাশি। তা ঘর দুয়ার মোছার পর এই যে টাইম কলে জল নিতে দেখলাম, টাইম কলে জল এসছে নাকি, দেখলাম টাইম কলে জল আসেনি, একটা বালতি পেতে দিলাম। টাইম কলে যখন জল আসেনি তখন ছেলে টিফিনটা করে নিই। কী টিফিন করব, এই টিফিনে এক বিশাল ঝামেলা, রোজ ঝামেলা। তাই ভাবলাম আজকে ময়দা দেবো না, আতপ চাল আছে, গোবিন্দভোগ আতপ চাল আছে, এই আতপ চাল দিয়ে বাড়িতে কিছু সবজি আছে, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, যা হোক একটা কিছু বানিয়ে দেব। তাই চটপট চালগুলো বের করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আতপ চাল তো 2-3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ধুয়ে নিয়েছি, তারপর এই যে জল দিয়ে দিলাম। এবার গ্যাস জেলে বসিয়ে দেব, খোড়াটাতে বসিয়ে দেব, আর কিন্তু হাঁড়িতে বসাবো না। একটা তেজপাতা দিয়ে দিলাম, ফুটে উঠলে কিন্তু নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি, দেখো একটা থালায় মেলে ঝরঝরে করতে দেব। এই বড়োভাবে যদি একটা থালায় যদি মেলে ঝরঝরে করতে দিই না, তাহলে চাল ভাতটা খুব ঝরঝরে হয়ে থাকে। আমার টাইম কলে জল নিতে নিতে অনেকটা টাইম হবে। এই যে টাইম কলে জল নেব, তারপর পুজো করব, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো আবার। তা করতে করতে ওই যে ভাতটা মিলে এসেছি, ওটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। এই দেখছি যত ঠান্ডা কমছে, জলের স্পিডটা কিন্তু আস্তে আস্তে বেশ কমে যাচ্ছে। গ্রীষ্মকালে কী অবস্থা হবে জানি না, কিন্তু কোনো চিন্তা নেই, বাড়িতে মোটর আছে, অসুবিধা নেই। এই টাইম কলে জলটা ভালোভাবে পড়ে বলে কি জানো তো, মোটরটা 1-2 দিন পর চালালেও কিন্তু হয়ে যায়। পুজো আর্চা সব সেরে আবার এই যে রান্নাঘরে চলে এসেছি। একটা গাজর, একটা ক্যাপসিকাম, গাজরটাকে ভালোভাবে চেঁচে নেব। এতে কি হয়, চাচাও হয়, আর এই যে অনেকটা খোসাও কিন্তু বাদ যায় না। ভালোভাবে চেঁচে নিয়ে চারিদিকটা চেঁচে নেব, দিয়ে কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। গাজরের পুরো খোসাটাও থাকলো না, নোংরাটাও থাকলো না, আবার কিন্তু পুরো খোসাটাও থেকে গেল। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর কেটে দেব। এখনকার ছেলে মেয়েদের টিফিন করা নিয়ে এক বিশাল ঝামেলা। আমরা যখন পড়াশুনো করতাম তখন কিন্তু এত টিফিনের ঝামেলা ছিল না। আমরা গ্রামে পড়াশুনো করেছি, প্রাইমারি স্কুল যেতাম, তখন তো আমাদের প্রাইমারি স্কুলে বেঞ্চও ছিল না। সে হাই স্কুলে উঠে বেঞ্চ পেয়েছি। হাই স্কুলে যখন উঠেছিলাম নতুন নতুন বেঞ্চে বসবো, কী আনন্দ। আর আমাদের গ্রাম তো, আমার ওই গ্রামেই স্কুল ছিল, ওই জন্য টিফিনে কোনো ঝামেলা ছিল না। আর আগেকার দিনে কি টিফিনে কোনো সরকারি স্কুলে পড়তাম, মুড়ি নিয়ে চলে যেতাম। আর আমাদের বরাবর না রান্নাটা সকালই হয়। আমাদের তো বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তোমরা জানো। আমার বাবারা চাষবাস করে, চাষিবাসি হলে কি হবে, আমাদের কিন্তু দুপুরে 1টার মধ্যে খাওয়া হয়ে যেত, আর রাতে 8:30-9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। কারণ বাবা কাকারা বলতো সারাদিন খেটে খুঁটে এসছি, অত রাত জাগতে পারবো না, যদি পড়ার হয় তাহলে খেয়ে দিয়ে পড়। তাই কিন্তু খেয়ে দিয়ে পড়াশুনো করতাম। আর আমরা ভাত খেয়ে স্কুলে চলে যেতাম,
যেদিন ভাত খেয়ে স্কুলে যেতাম না সেদিন কিন্তু টিফিন টাইমে ভাত খেতে আসতাম। এত মাদের ঝামেলা থাকতো না টিফিনে। আর এখনকার ছেলেপিলেদের মানে পড়া যেমন হবে হোক গো, টিফিনের ব্যবস্থাটা আগে করে দিতে হবে। কি টিফিন নিয়ে যাব, মারাও মুশকিলে পড়ে যায়, রোজ রোজ কী টিফিন করব। আর ছেলেদেরও পছন্দ হয় না এই টিফিন ওই টিফিন। রোজ ময়দা করে দেবো, তখন রোজ ময়দা লুচি পরোটা খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আজকে বাড়িতে যখন আতপ চাল আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, কাজু আছে, কিশমিশ আছে, সবই যখন আছে তখন একটা কিছু করে দিই। ফ্রায়েড রাইসে চাল বাড়িতে ছিল না, ওই জন্য কিন্তু আতপ চাল দিয়ে করে দিলাম। পোলাও বলো, ফ্রায়েড রাইস বলো, যা বলো, যেটা খুশি হলেই হলো। তা দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাজরটাও বানা হয়ে গেছে, আর এই যে ক্যাপসিকামটাও কিন্তু আমি চটপট কুচি কুচি করে বনিয়ে নিচ্ছি। আমার ছেলের আবার গুণ বিশাল, তো এগুলোকে উনি আবার বেছে রেখে দেবেন, দিয়ে শুধুমাত্র ভাতটা খাবেন। এদিকে দেখো আমার কিন্তু সব রেডি, দেখতেও কিন্তু কি সুন্দর লাগছে দেখো, গেরুয়া সবুজ সাদা, বেশ ভালো লাগছে। আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। তোমাদেরকে একটা কথা বলতে কিন্তু আমার কোনো লজ্জা লাগে না, তোমরা তোমার পরিবার মতো, আমার বাড়িতে সাদা তেল নেই, মানে সাদা তেলটা আনাই নেই। ওই জন্য দেখছো না পরোটা লুচি যেটাই করছি সেটাই কিন্তু ঘিয়ে করছি। ঘিটা গরম হয়ে গিয়েছিলো, তারপরে যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালোভাবে কিন্তু আমি নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব খুন্তিতে। আঁচটা অল্প করে দেব, ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো, তাহলে কি হবে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব, ঢাকা খুলে এই যে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো, গাজর মটরশুঁটি ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রথমে কাজু কিশমিশটা দিইনি, এখন কিন্তু কাজু কিশমিশটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে এই যে আতপ চালের ভাতটা দিয়ে দেব। আর একটা কি জিনিস আমি ভুল করেছি বলো তো, আমি কিন্তু গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছি, একবারেই মাথায় ছিল না। যখন রান্না হয়ে গেছে তখন তারপর মনে পড়লো যে গরম মশলা তো দিইনি। তারপরে যে চিনিটা দিলাম, চিনিটা দিয়ে দিলে কিন্তু আমার রেডি। ফ্রাইড রাইস বলো পোলাও বলো, এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। ভাতটা করা থাকলে কিন্তু চটপট হয়ে যায়। আমি এইভাবে ভাতটা করে কিন্তু আমি এইভাবেই করি, পোলাও বলো ফ্রাইড রাইস বলো আমি এইভাবেই করি। অনেকে হয়তো একসঙ্গে করে, কিন্তু আমি ওইভাবে করতে পারি না। আমার এই ভাতটা করে নিলে তারপর যদি সবজি দিয়ে ভেজে দিই, এতে কিন্তু আমার সুবিধাটা বেশি হয়। আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এদিকে দেখো ফ্রাইয়ের সঙ্গে কী দেবো, আলুর তরকারি। আলুটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, নিরামিষ। আর যেহেতু আজকে ছেলে ফ্রাইড রাইস নিয়ে যাবে, ভাতই তো, স্কুলের ব্যাগে দেবো না, আলাদা একটা ব্যাগে ভরে দেবো। কারণ আমার কেমন লাগে আমি দিতে পারি না, একটু লাগা করব। আমার তরকারি রেডি, ফ্রাইড রাইস রেডি। ছেলেকে কিন্তু খেতেও দিয়ে দিলাম, আর ছেলে খেয়ে স্কুলেও চলে যাবে। আর এই যে একজনকে পাঠিয়ে দিলাম, আমার তো শান্তি নেই, আর একজনকে রেডি করতে হবে, আমার মেয়ে। তাই ছেলে স্কুলে পাঠিয়ে কিন্তু দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর বারের দিন আজ সোমবার, বেগুন পোড়াবো। সব দিন হয়তো বেগুন পোড়া হয় না, আজ কিন্তু বেগুন পোড়াবো। দুপুরের রান্নাটা সকাল সকাল করে নিয়ে এই যে মেয়েকে স্কুলে নিয়ে চলে এসেছি। সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোতে নাচের প্রোগ্রাম হবে, তাই মেয়েদেরকে এই যে নাচের টিচারটা এসছে, নাচ শেখাচ্ছে। কী সুন্দর লাগছে দেখো, আমার মেয়ে তো কোনো দিন নাচ শেখেনি, এই ফার্স্ট টাইম। তাই চলো ওকে কী করে ওদিকে কী করে নাচ শেখা সেটাই তোমাকে দেখাই। মেয়েরা ঘরের ভেতর নাচছে, আর এইদিকে দেখো এটা হচ্ছে মাদের গ্রুপ, আমাদের গ্রুপ। মেয়েদিকে রোজ ক্লাসের ভেতর ঢুকিয়ে দিয়ে আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা মারি। আমাদের কিন্তু রোজই একটা ছোটোখাটো পিকনিক হয়ে যায়। কোনো দিন তোমাদেরকে এতদিন স্কুলে এসেছি, কোনো দিন তোমাদেরকে দেখানো হয়নি। আজ ভাবলাম তোমাদেরকে ওদের সঙ্গে দেখিয়ে দিই। সেই কবে ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম তখন একটা গ্রুপ ছিল মাদের, তারপরে তো ছেলে বড় হয়ে গেল আর স্কুল যায় না, সবার সঙ্গে কিন্তু
ওই ফোনেই যোগাযোগ, দেখা সাক্ষাৎ খুব কম হয়। আবার এতদিন পর আবার সেই মেয়েকে ভর্তি করেছি, আবার সেই কিন্তু গুড। বেশ মজা হয় জানো তো, ভালো লাগে। আর আমি ভিডিও করছি বলে সবাই কিন্তু আনন্দও পাচ্ছে, যে যার মতো পোজ দিচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি বলছি ভিডিও করব, একটু সবাই হাসো, কথা বলো, বেশ কিন্তু মজা লাগছে। রুমাল দিয়ে ধরে টানা অনেকটা সময় পার হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপর রেস্ট নিয়েছি। ঘুম থেকে উঠে এই যে দুটো জায়গায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা ভাবছো দু জায়গায় দুধ গরম বসছি? হ্যাঁ গো, দুদিন ধরে দুধওয়ালা অনেকটা করে দুধ দিয়ে যাচ্ছে। আজ ভাবলাম বাড়িতে এতটা দুধ পনির করব। তাই এক জায়গায় ছেলে মেয়ে খাওয়ার মতো গরম করতে বসিয়েছি, আর এক জায়গায় এই যে ছানা করে নেব, ভিনিগার দেব, ভিনিগার দিয়ে ছানা করে নেব। ছানা যদি করি, শুধু যদি করে রাখি, ছেলেও খেতে চায় না, মেয়েও খেতে চায় না, পছন্দ করে না। ওই জন্য ভাবলাম পনিরটা করি। ছেলে মেয়ে দুজনেই কিন্তু পনিরটা খেতে বেশ পছন্দ করে। ভিনিগার দিয়ে দিলাম। এদিকে দেখো ছানাটা কিন্তু খুব সুন্দর কেটে যাবে। ফুটন্ত গরম দুধে দিয়েছি তো, ভিনিগার দিলে ছানাটা একটু খুব ভালো হয়, একটু শক্ত শক্ত হয়। লেবু যদি দেওয়া হয় তাহলে কিন্তু আরও সুন্দর হয়, কিন্তু ভিনিগার দিয়েছি একটু শক্ত হবে। তা এইদিকে দেখো আমার কিন্তু ছানাটা রেডি। কেনা দুধ, বুঝতেই পারছো, ছানা দেখে বোঝা যায় যে কতটা জল দেয় ওরা। আমি কিন্তু 1 কেজি করে দুধ কিনি, কোনো দিন দুধে জল দিই না, কারণ আমি জানি কেনা দুধ তুমি যতই দাম দিয়ে কেনো, ওরা জল মেশাবে। ওরা ব্যবসা করছে, যতই মুখে বলুক জল দিই না, জল দিই না। এই ছানাটা করলাম তারই প্রমাণ। যদি ডেকে দেখানো যেত না, তাহলে কী ভালো হতো, কতটা জল দাঁড়িয়েছে তোমরা দেখো। তবে যেটুকু ছানা হবে, মানে ছানা হয়ে পনির করব, হয়ে যাবে একদিন। তা এই হাঁড়িটাতে আমি ছানাটা জলটা ঢেলে নেব। এই ছানার জলটা আমি রেখে দেব, মাঝে মাঝে ছানা টানা করলে কিন্তু দেওয়া যাবে। একটা বোতলের ভেতরে ভরে রেখে দেবো। তাই এই হাঁড়িটার ভেতর দিলাম, খোঁড়ার ভেতর দিলে হতো, কিন্তু হাঁড়িটার ভেতর দিলাম গর্ত টাইপের, তো বেশ জলটা পড়বে, আমার ঢালতেও সুবিধা হবে, আর এদিকে কিন্তু আমার মানে সব দিকেই আমার সুবিধা হবে। তাই জলটা চলো চটপট আমি ঢেলে নিই। আর প্রচণ্ড গরম আছে, দেখো কতটা জল, আর কইটুকু দেখো, দেখে মনে ছিল অনেকটা দুধ। অনেকটা দুধে যখন দিলাম, কইটুকু দাঁড়াইলো, বুঝতে পারছো কী হারে ওরা জল দেয়। কিন্তু কিচ্ছু করার নেই, এখানে বাড়ির খাঁটি দুধ কোথায় পাবো? সেই জল দেওয়া কেনা দুধই কিন্তু খেতে হবে, তাতে 50 টাকা 60 টাকা যতই কেজি নেই। ছেলেমেয়েরা খায়, তার জন্য কিন্তু কিনতে হয়। তা এইভাবে আমি একটা জায়গায় ছেঁকে নিয়ে এই যে থালার উপরে একটা সিল চাপা দিয়ে দিয়েছি। আমি বাইরে দিয়েছি, কারণ ছানার জলটা পুরোটা বাদ দিকে গড়াবে, ভেতরে আমার জায়গা নেই, সে ঘরের ভেতরে চারিদিকে ময় হয়ে যাবে। আর ছানার জল তো একটু আঠা, আর এই বাইরে দিয়েছি। এটা জলটা পড়লে পরে কী হবে, বালতির জল দিয়ে ধেয়ে দেবো। খুলে নিয়েছি, তা দেখো কি সুন্দর হয়ে গিয়েছে, একদম কিন্তু দারুণ হয়েছে। আর ঘরের তৈরি পনির, কোনো কিন্তু ভেজাল নেই। আর বাজারে কিনতে গেলে দামটাও কিন্তু অনেকটা নেয়, আর কিন্তু ভেজালও অনেক দেয়। তা এই থালাটার মধ্যে আমি পনিরগুলো, মানে ছানাটা ঢেলে নেব পিস পিস করে। এবার এগুলোকে কেটে নেব। পরিমাণে অল্প হয়েছে, কিন্তু কি বলো তো, আমরা 3 জন তো, মা ছেলে মেয়ে হয়ে যাবে, ছেলে মেয়ে হলেই যথেষ্ট। কালকে ভাবছি ছেলেকে টিফিনে এই পনিরের তরকারিটা করে দেব। এক হাতে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে কাটছি, কাটাই হচ্ছে না। আর মেয়েটাও সমানে জ্বলি যাচ্ছে, কেক বানাও কেক বানাও। ওকে একদিন কেক বানিয়ে দিতেই হবে। ওকে যদি কেকটা বানিয়ে না দিই না, ও কিন্তু আমাকে রেহাই দেবে না। কালকে প্যানকেক করেছিলাম, ও ভাবছে যে মা এমনি কেক করবে, তাও প্যানকেক খাবে না। কালকে একটু পাড়া খেয়েছিল, তারপর কিন্তু ও সে ফুল দেওয়া খাক, ক্রিম দিয়ে ফুল বানিয়ে দিতে হবে।
তবেই কিন্তু ওই কেকটা খাবে। সমানে জ্বালাতন করে যাচ্ছে, কেক খাবো কেক খাবো। তা ওকে একদিন সত্যিকারে কেকটা বানিয়েই দিতে হবে, এত যখন খাবার ইচ্ছা। এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, আর এক হাতে এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাটাও হয়ে গেছে। কেটে নিয়েছি, এই যে দেখো হয়েছেও কিন্তু খুব সুন্দর, মোটাও হয়েছে আর কিন্তু সব দিকে বেশ ভালো হয়েছে। এবার পিস পিস করে কেটে রেখে দেবো, কাল কিন্তু সকালে ছেলেকে টিফিনেও হয়ে যাবে, একটু বেশি করে করব, আমাদের কিন্তু দিনে রাতে সবজিটাও হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, দেখে ভাবলাম অল্প হয়েছে কিন্তু অনেকগুলোই পিস হয়েছে। এটা যখন ভাজবো তরকারি দেবো তখন কিন্তু আরও ফুলবে। তো দেখো সত্যিকারে কিন্তু খুব সুন্দর হয়েছে। কেনা পনিরের মতো অতটা শেপটা হয়তো সুন্দর হয়নি, কিন্তু হয়েছে তো সুন্দর, তাই না? তা আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড বাই জানিয়ে বিদায় নিচ্ছি।